টাকা পয়সা যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার এক অনন্য উদাহরণ হলো এই সিনেমাটি। আর এই সিনেমাটির নাম হলো লাকি ভাস্কর। মধ্যবিত্ত পরিবারের সামান্য ৬,০০০ টাকা বেতনের চাকরি করা ভাস্কর নামের এই ছেলেটি নিজের আত্মীয় স্বজন ও সমাজের কাছে লাঞ্ছিত হয়ে সততাকে ভুলে গিয়ে হয়ে উঠেছিল কোটি টাকার মালিক। তবে সে কিভাবে অসৎ পথে গিয়ে তার ভাগ্যটাকে পরিবর্তন করেছিল তাই আমরা দেখবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় ২৯শে মার্চ ১৯৯২ সালের বোম্বে শহরের একটি দৃশ্য দেখিয়ে। সেখানে আমরা ভাস্কর নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা অ্যালার্মের শব্দ শোনা মাত্রই ঘুম থেকে উঠে জগিং করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আর এই ভাস্করই হলো এই সিনেমার মেইন ক্যারেক্টার। যাই হোক, এরপর ভাস্কর যখন তার জগিং শেষ করে চায়ের দোকান থেকে তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিয়ে তার বাড়িতেই যাচ্ছিল, তখন সিবিআই এর লোকেরা গাড়ি নিয়ে এসে ভাস্করের সামনে দাঁড়ায়। আর এরপর সিবিআই এর চিফ ইনভেস্টিগেশন অফিসার, যার নাম লক্ষণ রাও, সে তখন ভাস্করকে বলে এক্ষুনি তাকে তাদের সাথে ব্যাংকে যেতে হবে। তখন ভাস্কর লক্ষণের কাছে তার অপরাধ সম্পর্কে জানতে চায়, কিন্তু লক্ষণ তখন ভাস্করকে কোনো উত্তর না দিয়ে সোজা ভাস্করকে গাড়িতে উঠিয়ে মুগ্ধা ব্যাংকে নিয়ে আসে। ভাস্কর মূলত এই মুগ্ধা ব্যাংকে চাকরি করত, কিন্তু গত ২ দিন আগে ভাস্কর কোনো এক কারণে চাকরি থেকে রিজাইন করেছে। যাই হোক, ভাস্কর তখন লক্ষণের কাছে জানতে চায় তার অপরাধটা কি। তখন লক্ষণ বলে তোমার বিরুদ্ধে সিকিউরিটি ব্যাংক রিসিপ্ট জালিয়াতি সহ অন্যান্য বিষয়ে জালিয়াতির খবর পাওয়া গেছে, আর এই বিষয়টি দেখার জন্য সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কথা শুনে ভাস্কর তখন লক্ষণকে কিছু না বলে চুপচাপ তাদেরকে তাদের কাজ করতে দেয়। আর ওই সময় ভাস্করের স্ত্রী ভাস্করকে ফোন করে জানায় সিবিআই লোকেরা হঠাৎ করে তাদের বাড়িতে গিয়ে তদন্ত করছে। এ কথা শুনে ভাস্কর তখন তার ওয়াইফকে বলে তুমি কোনো চিন্তা করো না, সিবিআই কে তাদের কাজ করতে দাও। আর এই বলেই ভাস্কর ফোনটি রেখে দেয়। লক্ষণ তখন তার টিমের লোকেদেরকে বলে তারা যেন ভাস্করের ব্যাংকের প্রতিটা স্টেটমেন্ট বের করে। আর লক্ষণের কথা মতো তার সহকর্মীরা যখন ব্যাংকের স্টেটমেন্ট বের করতে লাগে, তখনই হঠাৎ করে ইলেকট্রিসিটি হওয়ার কারণে ব্যাংকের স্টেটমেন্ট পেপার মেশিনে আটকে যায়। তখন আমরা ভাস্করের মুখে একটা রহস্যময় হাসি দেখতে পাই। আর তখনই সিনেমা দৃশ্য পরিবর্তন করে ৩ বছর আগে নিয়ে যাওয়া হয় ১১ই আগস্ট ১৯৮৯ সাল। ভাস্কর তখন এই মুগ্ধা ব্যাংকেই মাত্র ৬,০০০ টাকা বেতনের ক্যাশিয়ার পদে চাকরি করত, কিন্তু সে তখন ব্যাংকের কাছে ঋণ ছিল ৩৬,০০০ টাকা। তবে ব্যাংকের সমস্ত এমপ্লয়ের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল, এমনকি তাদের বদমেজাজি ম্যানেজার হিমাংশুর সাথেও তার খুবই ভালো সম্পর্ক, কারণ ভাস্কর তার কাজে খুবই দায়িত্বশীল ও বিশ্বস্ত ছিল। এমনকি সে তার ৩ বছরের ক্যারিয়ারে ৩ বার সেরা এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। আর এই লোকটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতিশ। তবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতিশ আর মাত্র ১ মাস পরেই চাকরি থেকে রিটায়ার্ড হবে, যে কারণে ম্যানেজার হিমাংশু ভাস্করকে কথা দিয়ে বলেছে আতিশের রিটায়ার্ড হওয়ার পরেই সে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ভাস্করকেই বসাবে। আর এই হলো ভোল্ট ম্যানেজার নারায়ণ, যে কিনা প্রতিদিনই কাজে লেট করে আসে। তবে তার কাজ হলো প্রতিদিন ব্যাংকের ভোল্ট থেকে টাকা তুলে সেটাকে আবার খাতায় হিসাব মতো লিখে রাখা। তবে ভাস্কর তার থেকে জুনিয়র পদে কাজ করলেও ভাস্কর অনেক বিশ্বস্ত হওয়ার কারণে নারায়ণ প্রতিদিনই ব্যাংকের ভোল্ট থেকে টাকা তোলার সময় ভাস্করকে নিয়েই টাকা তোলে। যাই হোক, ভাস্করের একটা স্বপ্ন আছে ব্যাংকের জব্দ করে রাখা মারুতি ৮০০ মডেলের এই গাড়িটি কেনার। আসলে এই গাড়ির মালিক ব্যাংক থেকে নেওয়া লোনের টাকা পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক গাড়ির মালিকের থেকে তার গাড়িটিকে জব্দ করে এনে ৬ মাস যাবত এখানে রেখে দিয়েছে। আর তারপর থেকে দীর্ঘ ৬ মাস যাবত ভাস্কর প্রতিদিনই নিয়ম করে একবার করে এই গাড়িটিকে দেখে আসছে, কিন্তু ভাস্কর ব্যাংকে তার ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণে গাড়িটিকে কিনতে পারছে না। আর ভাস্কর যখন প্রতিদিনের মতো আজও গাড়িটিকে দেখছিল, তখনই সেখানে তার বেস্ট ফ্রেন্ড সাম্বা চলে আসে এবং ভাস্করের কাছে তার পাওনা টাকা চায়। আসলে সাম্বা হলো এই ব্যাংকের পিয়ন, তবে তারা দুজনে এখানে চাকরির পাশাপাশি একটা সাইড বিজনেস করে। আর সেই সাইড বিজনেসটা হলো যে সমস্ত গ্রাহকেরা ফর্ম পূরণ করতে পারে না, ভাস্কর তাদের ফর্ম পূরণ করে দিয়ে এক্সট্রা কিছু টাকা রোজগার করে। আর এভাবেই কোন রকমে সে তার সংসার চালায়। এরপর ভাস্কর যখন তার কাজ শেষ করে তার কলোনি দিয়ে বাড়িতে যেতে লাগে, তখনই তার কলোনির আশেপাশের লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, কারণ তারা ভাস্করের কাছে অনেক টাকা পায়, যে কারণে ভাস্কর পাওনাদারদের থেকে সবসময় মুখ লুকিয়ে থাকে। এরপর ভাস্কর যখন কোন রকমে তার বাড়িতে আসে, তখন আমরা তার বাড়িতে তার ছোট ভাইকে দেখতে পাই, যে কিনা ইঞ্জিনিয়ারিং পড়ে। তবে তার অনেক ইচ্ছা সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে। আর এটা হলো ভাস্করের ছোট বোন, যে কিনা টাইম পাস করার জন্যই শুধু ডিগ্রি পড়ছে। আর ভাস্করের মা অনেক আগেই মারা গেছে। আর এটা হলো ভাস্করের বাবা প্রমোদ কুমার, যিনি কিনা বোম্বে একটা সময়ের নাম
নামকরা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন। তবে তার চাকরি রিটায়ার্ডের পর তার জীবনের সমস্ত অর্জিত টাকা পয়সাগুলো দিয়ে সে তার বন্ধুর সাথে একটা বিজনেস শুরু করেছিলেন। কিন্তু তার সেই বন্ধু তখন তাকে ঠকিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আর তারপর থেকেই ভাস্করের বাবা প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। এমনকি সে বাড়ি থেকে বের হয় না এবং কারোর সাথে কথা পর্যন্ত বলে না। এ হলো ভাস্করের স্ত্রী সুমতি, যে কিনা পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাস্করকে বিয়ে করেছিল। তবে তার একটা স্বপ্ন রয়েছে, সে একদিন হোম ফুডের বিজনেস করবে। আর এটা হলো ভাস্করের একমাত্র ছেলে, যার নাম কার্তিক। যাই হোক, এরপর তারা রাতে সুমতির বাবার বাড়িতে সুমতির ভাইয়ের ছেলের বার্থডে উপলক্ষে যাওয়ার জন্য রেডি হতে লাগে। কিন্তু ভাস্করের কাছে তখন বার্থডের উপহার কেনার মতো টাকা না থাকার কারণে সুমতি তখন তার ছেলের পছন্দের খেলনাটি তার ভাইয়ের ছেলেকে গিফট হিসেবে দেয়। আর সুমতি যেহেতু তাদের পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেছিল এবং ভাস্করেরও কোনো টাকা পয়সা ছিল না, যে কারণে ভাস্কর তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদের থেকে সেরকম কোনো সম্মানই পায় না। এমনকি সুমতির মা সুমতিকে বলে সে যেন ভাস্করকে ছেড়ে দিয়ে তাদের বাড়িতে চলে এসে আবারও একটা বিয়ে করে নেয়। আর এই কথা শুনে সুমতি তখন রেগে তার মাকে অনেক কথা শুনিয়ে যখন বাইরে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় কার্তিক তার মামির কাছ থেকে আরো এক পিস কেক চাচ্ছে। কিন্তু কার্তিকের মামি তখন কার্তিককে কেক না দিয়ে বলে, একটা দিয়েছি এই অনেক। আর আড়াল থেকে সুমতি এই কথা শুনতে পেয়ে খুবই কষ্ট পায়, যে কারণে সে তখন কার্তিক ও ভাস্করকে নিয়ে তার মায়ের বাড়ি থেকে বের হয়ে এসে একটা দোকানে এসে বসে। তখন কার্তিকের অনেক ক্ষুধা লাগার কারণে সে তখন খাবার খেতে চায়। এজন্য ভাস্কর তখন 3টা রুটির অর্ডার দেয়। কিন্তু ভাস্কর তখন দেখতে পায় তার মানিব্যাগে মাত্র 2টা রুটি কেনার মতোই টাকা আছে, যে কারণে সে তখন দোকানদারকে 2টা রুটি দিতে বলে। কিন্তু দোকানদার তখন ভাস্করের অবস্থা বুঝতে পেরে 2টা রুটির দাম নিয়ে তাকে 3টা রুটি দিয়ে দেয়। আর তারা 3 জনে মিলে যখন সেই রুটি খেতে লাগে, তখন কার্তিক তার বাবাকে বলে তার অনেক ক্ষুধা পেয়েছে, যে কারণে ভাস্কর তখন তার ভাগের রুটিটাও কার্তিককে দিয়ে দেয়। আর সুমতি তখন তাদের এমন অভাব অনটন ও দরিদ্রতার কারণে অনেক কান্না করতে থাকে। কিন্তু তার থেকেও সে বেশি কষ্ট পায় তার বাবার বাড়ির লোকেদের থেকে অপমানিত হওয়ার জন্য। যাই হোক, এর পরের দিন সকালে ভাস্কর যখন তার অফিসে গিয়ে কাজ করতেছিল, তখন অ্যান্টনি নামের এক ব্যক্তি এসে ভাস্করকে বলে সে যেন তার 2 লক্ষ টাকার লোন পাস করে দেয়। কিন্তু ভাস্কর এতে রাজি হয় না, কারণ এই অ্যান্টনির কাছে ব্যাংকে বন্দুক রাখার মতো কোনো জিনিসই ছিল না। কিন্তু তারপরেও অ্যান্টনি ভাস্করের কাছে বারবার রিকোয়েস্ট করার কারণে ভাস্কর তখন বিরক্ত হয়ে তার বন্ধু সাম্বাকে ডেকে বলে সে যেন অ্যান্টনিকে এখান থেকে সরিয়ে দেয়। সাম্বা তখন অ্যান্টনিকে একটা সিগারেট হাতে ধরিয়ে দিয়ে বলে সে যেন একটু পরে আসে। আর অ্যান্টনিকে সরিয়ে দিয়ে সাম্বা তখন ভাস্করকে বলে এই অ্যান্টনিকে আমি আসতে বলেছিলাম। আসলে অ্যান্টনির কিছু মাল পোর্টের জাহাজে আটকে আছে। সে যদি সেই মালগুলোকে ছাড়িয়ে আনতে পারে, তাহলে সে 1 ঘন্টার মধ্যেই মালগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। আর আমরা যদি তাকে সাহায্য করতে পারি, তাহলে লাভের একটা অংশ থেকে তুই আর আমি কিছু টাকা পাবো। আর তখনই অ্যান্টনি তাদের দুজনের কথা শুনে ফেলে বলে পোর্টের জাহাজে মালয়েশিয়া থেকে তার আনা অবৈধ কিছু টিভি আটকে রয়েছে। আসলে সে জাহাজে করে 30টা টিভি মালয়েশিয়া থেকে এনেছে এবং সেই জাহাজের ক্যাপ্টেন তার বন্ধু। তবে সে তার বন্ধুর সাথে আগেই ডিল করেছিল যে তার বন্ধু যদি এই টিভি গুলোকে তাকে এনে দিতে পারে, তাহলে সে তার বন্ধুকে 2.5 লক্ষ টাকা দেবে। এজন্য সে তার বন্ধুকে অ্যাডভান্স 50,000 টাকাও দিয়ে দিয়েছিল। কিন্তু এখন সে বাকি 2 লক্ষ টাকা দিতে না পারার কারণে তার বন্ধু এখন মালগুলোকে আটকে রেখে তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে বলছে সে যদি বাকি টাকাগুলো তাকে না দেয়, তাহলে সে সেই মালগুলোকে নিলামে তুলবে। আর এ কথা শুনে ভাস্কর তখন অ্যান্টনিকে হানা কোনো উত্তর না দিয়ে বলে সে এই বিষয়টা পরে ভেবে দেখবে। আর এরপর পরের দিন সকালে ভাস্কর যখন তার অফিসে যেতে লাগে, তখনই পাওনাদার পাটেল এসে ভাস্করের থেকে তার পাওনা টাকা চায়। কিন্তু ভাস্করের কাছে তখন টাকা না পাওয়ার কারণে পাটেল তখন পুরো মহল্লা ভর্তি লোকের সামনে ভাস্করকে অপমান করে এবং ভাস্করের স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। ভাস্কর তখন অফিসে যাওয়ার জন্য একটা অটো দাঁড় করায়, কিন্তু তার কাছে অটো ভাড়া দেওয়ার মতো 20 টাকাও না থাকার কারণে সে অটোতে না গিয়ে দৌড়ে অফিসে যেতে লাগে। আর এরপর সে যখন অফিসে আসে, তখন সে দেখতে পায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আতিশে রাজ রিটায়ার্ড হওয়ার কারণে ম্যানেজার হিমাংশু তার পরিবর্তে অন্য একজনকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বসিয়েছে। আর এই দৃশ্য দেখে ভাস্কর তখন অনেক মন খারাপ করে, কিন্তু তারপরেও ভাস্কর তার কাজ করতেই থাকে। তখন সাম্বা এসে ভাস্করকে ব্যাংকের জিএম এর রুম থেকে পাওয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের আবেদনপত্রের একটা পেপার দেখিয়ে বলে ম্যানেজার আতিশ ঘুষ খেয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না বানিয়ে বরং সুধীরকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়েছে। কারণ আবেদনপত্রে ভাস্করের নাম না লিখে হিমাংশু সুধীরের নাম লিখে রেখেছে। আর এই দৃশ্য দেখে ভাস্কর তখন পেপারটা নিয়ে সোজা হিমাংশুর কাছে গিয়ে বলে তাকে পরবর্তী ম্যানেজার বানানোর কথা বলেও কেন বানানো হলো না। তখন হিমাংশু বলে সুধীর তোমার
থেকেও অনেক ভালো, কারণ সে তোমার মতো ক্যাফেতে বসে ফর্ম পূরণ করে দিয়ে এক্সট্রা উপার্জন করে না। হিমাংশু তখন ভাস্করের চাকরি থেকে বরখাস্ত করে দিতে চাইলে তখন ভাস্কর তার চাকরি বাঁচানোর জন্য হিমাংশুর পায়ে ধরে অনেক কান্নাকাটি করে। আর তখন অফিসের সমস্ত এমপ্লয়িরা ভাস্করের জন্য হিমাংশুর কাছে রিকোয়েস্ট করলে হিমাংশু তখন এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। ভাস্কর তখন লজ্জায় মাথা নিচু করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। আর এরপর সে সোজা ওয়াশরুম থেকে বের হয়ে এসে আবারও তার কাজ মনোযোগ দিয়ে করতে থাকে, যেন কিছুক্ষণ আগে তার সাথে কিছুই হয়নি। তখন বাকি এমপ্লয়িরা ভাস্করের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। যাই হোক, এরপর ভাস্কর যখন অফিস ছুটির পর সাম্বাকে নিয়ে নাস্তা খাচ্ছিল তখন অ্যান্টনি আবারও ভাস্করের কাছে আসলে সাম্বা তখন অ্যান্টনিকে অন্য একদিন আসতে বলে। আর অ্যান্টনি যখন সাম্বার কথা মতো চলে যেতে লাগে তখন ভাস্কর অ্যান্টনিকে ডেকে জানতে চায় সে কি পোর্টে থেকে তার মালগুলোকে সারিয়ে নিয়েছে। তখন অ্যান্টনি বলে আর মাত্র 1 ঘন্টার সময় আছে, তা না হলে তার বন্ধু সমস্ত মালগুলোকে নিলামে তুলবে। তখন ভাস্কর অ্যান্টনিকে বলে আপনি যদি এই 2 লক্ষ টাকা পেয়ে যান তাহলে কি মালগুলোকে সারিয়ে আনতে পারবেন। তখন অ্যান্টনি বলে আমি যদি এই মুহূর্তে টাকাগুলোকে পেয়ে যাই তাহলে আগামী 2 ঘন্টার মধ্যেই মালগুলোকে বিক্রি করে দ্বিগুণ লাভ করে আপনাকে দেখাতে পারবো। ভাস্কর তখন তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনিকে হাতে দিয়ে বলে ঠিক আছে, তাহলে আপনি এই মালগুলোকে বিক্রি করে আমাকে দ্বিগুণ লাভ করে দেখান। আর হ্যাঁ, লাভের অংশ থেকে 10% আমাকে ও 10% সাম্বাকে দিয়ে দেবেন। অ্যান্টনি তখন টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে ভাস্করকে বলে তাহলে আমি এখন মালগুলোকে আটকানোর জন্য একটা কল করে আসছি। আর এই বলে অ্যান্টনি তার মালগুলোকে আটকানোর জন্য কল করতে যায়। তখন সাম্বা ভাস্করের কাছে জানতে চায় সে এই টাকাগুলো কোথায় পেল। তখন ভাস্কর বলে সে এই টাকাগুলো ব্যাংকের ভোল্ট থেকে চুরি করেছে। এই কথা শুনে সাম্বা তখন খুব ভয় পেয়ে বলে একবার যদি এই কথা জানাজানি হয়ে যায় তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এমনকি তার এতদিনের সব সুনামও নষ্ট হয়ে যাবে। তখন ভাস্কর বলে সামনে তার ভাই বোনের পরীক্ষার জন্য কলেজে ফি দিতে হবে, বাচ্চার স্কুলের ফি দিতে হবে, এমনকি তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু এখন তার কাছে বাড়িতে ফেরার মতো 10 টাকাও নেই। আর এই সততা দিয়ে কি বা লাভ, যে সততার এই সমাজের কাছে কোনো মূল্যই নেই। সে যা করছে তার পরিবারের জন্যই করছে। এরপর তারা 3 জনে মিলে একটা গাড়িতে করে বাড়িতে ফিরতে লাগে। তখন গাড়ির মধ্যে অ্যান্টনি ভাস্করকে বলে আজকাল ভারতের ইলেকট্রনিকের জিনিসের চাহিদা অনেক বেশি। আমদানি ব্র্যান্ডের পণ্য যেমন সোনি, প্যানাসোনিক কিনতে গেলেও প্রায় 35 থেকে 40 হাজার টাকা পড়ে যায়, কিন্তু এই মালগুলোকে যদি মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশ থেকে আমদানি করা যায় তাহলে এর দাম 12,000 রুপিতেই পাওয়া যায়। আসলে বৈধ পথে এই মালগুলোকে আনতে গেলে ইন্ডিয়ান সরকারের ট্যাক্স দেওয়ার কারণে দামগুলো একটু বেশি পড়ে যায়, কিন্তু এই মালগুলোকে যদি আনার সময় কাস্টমস অফিসারদেরকে ঘুষ খাইয়ে স্পেয়ার পার্টস হিসেবে আনা যায় তাহলে এর রেট 8 থেকে 9,000 রুপিতে পড়ে, কারণ ইন্ডিয়ান সরকার স্পেয়ার পার্টস এর থেকে কোনো ট্যাক্সই নেয় না। আর এভাবে যদি তারা পণ্যগুলোকে স্পেয়ার পার্টস হিসেবে আমদানি করে আনতে পারে তাহলে তারা অনেক লাভবান হবে। এই কথা শুনে ভাস্কর তখন অ্যান্টনিকে বলে এখন থেকে তারা একসাথে হয়েই বিজনেস করবে। এরপর ভাস্কর গাড়ি থেকে নেমে তার বাড়িতে চলে আসে, কিন্তু সাম্বা তখন অ্যান্টনির কথা বিশ্বাস না করে সে অ্যান্টনির সাথেই বন্দরে চলে যায় মালগুলোকে সারিয়ে আনার জন্য। যাই হোক, এরপর ভাস্কর তার বাড়িতে এসে শুধু অ্যান্টনির জন্য অপেক্ষাই করতে থাকে। আর এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, যে কারণে ভাস্কর তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ অ্যান্টনি তাকে বলেছিল সে 2 ঘন্টা পরে সমস্ত মালগুলো বিক্রি করে লাভ সহ টাকা তাকে ফেরত দিবে, কিন্তু অ্যান্টনি এখনো ফিরে না আসার কারণে ভাস্কর তখন দুশ্চিন্তা করতে করতে একটু ঘুমিয়ে পড়ে। তখন সুমতি ভাস্করকে ডেকে বলে সাম্বা তার সাথে দেখা করার জন্য এসেছে। ভাস্কর তখন বাইরে আসলে দেখতে পায় অ্যান্টনি তার দিকে তাকিয়ে হাসছে। আর অ্যান্টনিকে হাসতে দেখে ভাস্কর তখন অনেক খুশি হয়ে যায়। অ্যান্টনি তখন ভাস্করকে তার 2 লক্ষ টাকা সহ লাভের 50,000 টাকা ভাস্করকে দিয়ে দেয়। ভাস্কর তখন অ্যান্টনি তার কথা রাখার জন্য তাকে জড়িয়ে ধরে। এরপর ভাস্কর পাটেলের কাছে এসে পাটেলকে তার ঋণের টাকা সুদ সহ পরিশোধ করে দিয়ে পাটেলের কাছ থেকে তার স্কুটিটা ছাড়িয়ে নিয়ে যায়। আর এরপর থেকেই ভাস্কর প্রয়োজন মতো ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে নিয়ে অ্যান্টনিকে দিত। আর অ্যান্টনি মালয়েশিয়া থেকে আরো কম দামে মালগুলিকে আমদানি করে বিক্রি করে আরো লাভবান হতো। আর এভাবেই তারা 3 জনে মিলে বেশ ভালোই ইনকাম করতে থাকে, যে কারণে ভাস্কর তার সমস্ত ঋণের টাকা পরিশোধ করে দিয়ে তার বাড়ির ফার্নিচার এনে বাড়িটা সাজাতে থাকে। আর এই বিষয়টা তখন সুমতির কাছে একটু সন্দেহজনক মনে হয়। এজন্য সুমতি এই বিষয়টা নিয়ে ভাস্করের কাছে জানতে চাইলে ভাস্কর তখন সুমতিকে বলে সে ব্যাংকের থেকে লোন নিয়ে তার বন্ধু সাম্বার সাথে বিজনেস করছে, এমনকি সে তার ব্যাংকের আগে লোনের টাকাও পরিশোধ করে দিয়েছে। সুমতি তখন ভাস্করের এই কথা বিশ্বাস করে নেয়। তখন ভাস্কর সুমতিকে তার গহনা কেনার জন্য কিছু টাকা দিলে সুমতি তখন ভাস্করকে বলে সে এই টাকাগুলি দিয়ে তার ছেলের বার্থডে পালন করবে, কারণ এখন অবধি তারা তাদের ছেলের
ছেলে কার্তিকের বার্থডে সেরকম কোনো সেলিব্রিটি করেনি, তো যে কথা সেই কাজ। এরপর ভাস্কর তার মহল্লার ও আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করে বড় করে তাদের ছেলের বার্থডে পালন করে। আর কার্তিকের এই বার্থডেতে ভাস্কর অ্যান্টনিকেও ইনভাইট করে। আর এরপর অ্যান্টনি, ভাস্কর ও সাম্বা মিলে একটা মিটিং করে এবং সেই মিটিং এ অ্যান্টনি ভাস্কর ও সাম্বাকে বলে তার ছেলে আমেরিকাতে লেখাপড়া করে সেটেল হয়েছে, তাই তার ছেলে এখন চায় সে আমেরিকাতে গিয়ে তার ছেলের সাথেই থাকুক। কিন্তু অ্যান্টনি চায় সে তার ছেলের কাছে যাওয়ার আগে খালি হাতে না গিয়ে মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে গিয়ে আমেরিকাতে সে বিজনেস করবে। আসলে অ্যান্টনি তার ছেলের লেখাপড়া করানোর জন্য সে তার জীবনের সমস্ত অর্জিত টাকা পয়সা খরচ করে ফেলেছে। এজন্য অ্যান্টনি ভাস্করকে তাদের শেষবারের মতো একটা বড় ডিল করতে বলে। এখানে অ্যান্টনি ভাস্করকে জানায় দুবাই থেকে আগামী শনিবারে একটা জাহাজে 3টা লাইসেন্স ছাড়া গাড়ি আসছে। তারা যদি এই গাড়িগুলোকে কিনে ইন্ডিয়াতে বিক্রি করতে পারে তাহলে তারা 4 গুণ লাভ করতে পারবে, কিন্তু তাদের এই গাড়িগুলোকে ছাড়াতে হলে 10 লক্ষ টাকা লাগবে। এ কথা শুনে ভাস্কর তখন বলে 10 লক্ষ টাকা ব্যাংকের ভোল্ট থেকে তোলা সহজ ব্যাপার নয়। তখন অ্যান্টনি বলে ঠিক আছে, 2 দিন সময় দিলাম, তুমি আমাকে ভেবেচিন্তে এই বিষয়টি জানাবে। আর হ্যাঁ, মনে রাখবে এটাই কিন্তু আমাদের শেষ ডিল। আর এই বলে অ্যান্টনি তখন সেখান থেকে চলে যায়। তখন ভাস্কর তার রুমে আসলে কার্তিক তখন ভাস্করকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে বলে তার বন্ধুরা তাকে এতদিন কথা শুনিয়ে বলতো কার্তিক তার বন্ধুদের বার্থডে ফ্রি খেয়ে যায়, কিন্তু আজ তার বন্ধুরাই তার বাড়িতে খেয়ে গেল। আর ছেলের মুখ থেকে ভাস্কর এই কথা শুনে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারকে হ্যাপি রাখার জন্য সে সমস্ত ধরনের রিস্ক নিতে প্রস্তুত। যে কারণে ভাস্কর অ্যান্টনিকে ফোন করে জানায় সে যেভাবেই হোক ব্যাংকের ভোল্ট থেকে 10 লক্ষ টাকা উঠাবে এবং শনিবার সন্ধ্যার মধ্যেই টাকা নিয়ে তার কাছে চলে যাবে। পরের দিন মানে শনিবার সকালে ভাস্কর অফিসে যাওয়ার সময় একটা বড় লাগেজ নিয়ে তার অফিসে যায়, কিন্তু সে তখন অফিসে গিয়ে দেখে আজকে নারায়ণ প্রতিদিনের তুলনায় আগেই চলে এসেছে। কিন্তু তারপরেও ভাস্কর নারায়ণকে দেখে ঘাবড়ে না গিয়ে বরং সে মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। যাই হোক, নারায়ণ তখন ভাস্করের কাছে এত বড় লাগেজ দেখে জানতে চায় সে এত বড় লাগেজ নিয়ে এখানে এসেছে কেন। তখন ভাস্কর বলে সে অফিস ছুটির পরে একটি জায়গায় ঘুরতে যাবে, যে কারণে সে লাগেজ নিয়েই অফিসে এসেছে। এরপর ভাস্কর তার লাগেজটিকে তার ডেস্কের নিচে রেখে দেয় এবং বিভিন্ন বাধা অতিক্রম করে ব্যাংকের ভোল্ট থেকে 10 লক্ষ টাকা লাগেজের মধ্যে ভরে। এরপর ভাস্কর সাম্বাকে নিয়ে সন্ধ্যার মধ্যেই অ্যান্টনির কাছে পৌঁছে যায়। আর এরপর তারা 3 জনে মিলে পোর্টেতে এসে সেই 3টা গাড়িকে 10 লক্ষ টাকা দিয়ে সারিয়ে নেয়। আর এরপর তারা সেই গাড়িগুলোকে বিক্রি করার জন্য যখন একটা পুরনো গাড়ি সার্ভিসের দোকানে আসে তখন তারা সেই দোকানের ইসমাইল নামের একটা ছেলের থেকে জানতে পারে তারা যে শোরুমের মালিকের কাছে এই গাড়িটিকে বিক্রি করতে চেয়েছিল সেই মালিককে পুলিশ ধরে নিয়ে গেছে। যে কারণে তারা অনেক টেনশনে পড়ে যায়, কারণ কালকে রবিবার, ব্যাংক বন্ধ, আর সোমবার সকালের মধ্যেই যেভাবেই হোক ব্যাংকের ভোল্টে 10 লক্ষ টাকা আবারও রাখতে হবে। তখন ভাস্কর মাথা গরম না করে অ্যান্টনিকে বলে এই 3টা গাড়িকে বিক্রি করার জন্য তার কাছে আর কোনো কাস্টমার আছে কিনা। তখন অ্যান্টনি বিভিন্ন জায়গায় ফোন করলে গোয়ার এক কাস্টমার তাকে জানায় সে এই 3টা গাড়ি কিনবে, কিন্তু কথা হলো তারা এখন 2টা চেকপোস্ট পার করে কিভাবে এই গাড়িগুলোকে নিয়ে গোয়া অব্দি যাবে। তখন অ্যান্টনি 3টা সরকারি গাড়ির নাম্বার প্লেট গাড়িতে বসিয়ে দেয়, যেন রাস্তায় পুলিশেরা গাড়ির নাম্বার প্লেট গুলো দেখে মনে করে এগুলো সরকারি গাড়ির প্লেট নাম্বার। এরপর তারা 3 জনে মিলে গাড়ি নিয়ে যখন গোয়ার উদ্দেশ্যে যেতে লাগে তখন চেকপোস্টে পুলিশেরা তাদের গাড়িগুলোকে থামিয়ে লাইসেন্স পেপার দেখতে চায়। ভাস্কর তখন পুলিশদেরকে বলে তাদের গাড়িতে ভিআইপি কিছু লোকেরা আছে, তাই তারা যেন তাদেরকে না আটকিয়ে যেতে দেয়। আসলে ভাস্কর আগে থেকেই বুঝতে পেরেছিল যে তারা যতই গাড়ির নাম্বার প্লেট লাগাক না কেন পুলিশ তাদের কাছে লাইসেন্স পেপার ঠিকই চাইবে। এজন্য ভাস্কর তখন আগে থেকেই রাস্তায় কিছু ভিক্ষুকদেরকে নকল মন্ত্রী ও একটা পতিতা মহিলাকে মডেল সাজিয়ে পুলিশদেরকে ভয় দেখিয়ে বলে তোমরা যদি তোমাদের চাকরি হারাতে না চাও তাহলে গোয়া চেকপোস্টের পুলিশদেরকে ফোন করে বলে দাও তারা যেন আমাদের সাথে চেকপোস্টে কোনো ঝামেলা না করে। তখন সেই পুলিশেরা এই নকল মন্ত্রীদেরকে দেখে আসল মন্ত্রী ভেবে গোয়া চেকপোস্টের পুলিশকে এই 3টা গাড়িকে চেক না করেই ছেড়ে দিতে বলে। আর এরপর তারা যখন গোয়া চেকপোস্টে আসে তখন গোয়া চেকপোস্টের পুলিশেরা তাদেরকে দেখে চেক না করেই বরং সেলুট করে ছেড়ে দেয়। আর এরপর তারা তাদের গাড়িগুলোকে নিয়ে এসে তাদের এক ক্লায়েন্টের কাছে 10 লক্ষ টাকার গাড়ি 20 লক্ষ টাকা বিক্রি করে দেয়। তখন ভাস্কর সেই ভিক্ষুক ও পতিতা মহিলাটিকে তাদের কাজের জন্য খুশি হয়ে প্রত্যেককে 1 লক্ষ টাকা দিয়ে দেয়, যে কারণে সেই ভিক্ষুক তখন খুশি হয়ে ভাস্করকে জড়িয়ে ধরে। এরপর ভাস্কর সাম্বা ও অ্যান্টনি 10 লক্ষ টাকা রেখে লাভের অংশ থেকে সমান ভাগে ভাগ করে নেয়। এবং সাম্বা ও ভাস্কর অ্যান্টনিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়, কারণ আজ অ্যান্টনি আমেরিকায় তার ছেলের কাছে চলে যাবে। আর আজ যেহেতু সোমবার অফিস খোলা, এজন্য ভাস্কর গোয়া থেকে তার বাড়ি
বাড়িতে চলে আসে এবং বাড়ির কাউকে কিছু না জানিয়ে তার কিছু জামা কাপড় সেই লাগেজের মধ্যে ভরে যখন সে তার অফিসে আসে তখন সে দেখতে পায় ব্যাংকের বাইরে পুলিশের গাড়ি দাঁড় করানো রয়েছে। তখন ভাস্কর ভাবে হয়তো ব্যাংক থেকে তার এই 10 লক্ষ টাকা চুরি করার কথা সবাই জেনে গেছে, কিন্তু তারপরেও ভাস্কর যখন ভয়ে ভয়ে অফিসের ভেতরে ঢুকে তখন ভাস্কর লতা নামের এক এমপ্লয়ের থেকে জানতে পারে এই ব্যাংকের থেকে বড় ধরনের স্ক্যাম করা হয়েছে, যে কারণে পুলিশ এসেছে। ভাস্কর তখন অফিসের আরো ভেতরে আসতে লাগলে তখন সে দেখতে পায় ব্যাংকের সমস্ত বড় বড় এমপ্লয়িরা তার দিকে তাকিয়ে রয়েছে। আর তখনই একজন পুলিশ তার দিকে আসতে লাগলে ভাস্কর তখন লাগেজের দিকে তাকিয়ে ভাবে হয়তো এই বুঝে সে ধরাই পড়ে গেল। কিন্তু তখন সেই পুলিশ ভাস্করের কাছে এসে ভাস্করকে সামনে থেকে সরে দাঁড়াতে বলে ভাস্করের পাশ দিয়েই চলে যায়। ভাস্কর তখন আবারও লতার থেকে জানতে পারে হিমাংশু ও সুধীর মিলে 10% কমিশনের বিনিময়ে লোনের টাকার ব্যবস্থা করে দিত, যে কারণে পুলিশ তাদেরকে ধরতে এসেছে। এরপর ভাস্কর যখন তার লাগেজটিকে নিয়ে তার ডেস্কের পাশে রেখে দেয় তখন নারায়ণ এসে ভাস্করকে নিয়ে আবারও ব্যাংকের ভোল্ট থেকে টাকা উঠাতে চায়। আর এরপর নারায়ণ যখন ভাস্করকে দিয়ে ভোল্ট থেকে 40 লক্ষ টাকা উঠিয়ে যখন খাতায় 40 লক্ষ টাকা লিখতে লাগে তখন ভাস্কর নারায়ণকে বলে, স্যার আপনি বলেছিলেন 50 লক্ষ, কিন্তু নারায়ণ বলে আমি তো তোমাকে বলেছিলাম 40 লক্ষ। কিন্তু তখন ভাস্কর বলে, না স্যার আপনার ভুল হচ্ছে, আপনি 50 লক্ষই বলেছেন। আর ভাস্করের এই কথা শুনে নারায়ণ তখন বেশি ঘাটাঘাটি করে না, কারণ সে খুব ভালো করেই জানে ভাস্কর অনেক বিশ্বস্ত ও সৎ লোক, তাই ভাস্কর যেটা বলেছে সেটাই ঠিক। যাই হোক, এরপর ভাস্কর ভোল্ট থেকে টাকা উঠিয়ে তার টেবিলের পাশে রেখে যখন তার সুটকেসে হাত দেয় তখনই সিএম অফিসার যার নাম বিনোদ সে তখন ভাস্করের কাছে এত বড় একটা সুটকেস দেখতে পেয়ে জানতে চায় সে এত বড় সুটকেস নিয়ে এখানে এসেছে কেন। তখন ভাস্কর বলে সে গতকালকের ছুটিতে শহরের বাইরে গিয়েছিল আর এখন সে শহরের বাইরে থেকে সোজা অফিসে চলে এসেছে, যে কারণে সে বাড়িতে যাওয়ার সময় পায়নি। এ কথা শুনে বিনোদ তখন বলে, তুমি এত দায়িত্বশীল, বেশ তাহলে তোমার সুটকেসটা একটু খোলো। আর এরপর বিনোদ নারায়ণকেও ডেকে জানতে চায় আজকের ভোল্ট থেকে কত টাকা তোলা হয়েছে। তখন নারায়ণ বলে 50 লক্ষ। তখন বিনোদ নারায়ণকে তার সামনেই 50 লক্ষ টাকা গুনে দেখাতে বলে। নারায়ণ তখন বিনোদের কথা মতো টাকাগুলোকে গুনতে লাগে আর ভাস্কর তখন বিনোদের কথা মতো লাগেজটি খুলে দেয়। বিনোদ তখন দেখতে পায় সত্যি ভাস্করের লাগেজের মধ্যে শুধু তার ব্যবহারের জামা কাপড়ই রয়েছে। আর তখন নারায়ণ বিনোদকে বলে, স্যার 50 লক্ষ টাকাই আছে। আর তখনই আমরা ভাস্করের মুখে আবারও একটা হাসি দেখতে পাই। আসলে ভাস্কর আগে থেকে বুঝতে পেরেছিল সে সোজাসুজি ভোল্টের মধ্যে টাকা রাখতে পারবে না, যে কারণে সে যখন তার ডেস্কের পাশে এসে বসেছিল তখনই সে তার লাগেজ খুলে টাকাগুলোকে বের করে একটা ট্রেতে রেখে টাকা সহ ট্রেটাকে টেবিলের ওপর উল্টো করে রেখে দিয়েছিল। আর তখনই নারায়ণ এসে তাকে ভোল্ট থেকে টাকা তোলার জন্য ডেকেছিল এবং নারায়ণ যখন ভাস্করকে 40 লক্ষ টাকা তুলতে বলেছিল তখন ভাস্কর 40 লক্ষ টাকা তুলেই বলেছিল সে নারায়ণের কথা মতো 50 লক্ষ টাকাই তুলেছে। আর এরপর ভাস্কর যখন টাকাগুলোকে এনে তার ডেস্কে এসে বসেছিল তখন সে টেবিলের উপর উল্টো করে রাখা টাকাগুলো আবারও সোজা করে রেখে দিয়েছিল যেন সে ধরা না পড়ে। আর এরপর যখন সে তার সুটকেসটি বন্ধ করতেই যাচ্ছিল তখনই সিএম বিনোদ তাকে দেখে ফেলেছিল। যাই হোক, বিনোদ তখন ভাস্করকে বলে আজ ব্যাংকে যে সকল ঘটনাগুলো ঘটলো তার থেকে আর কাউকেই বিশ্বাস করা যায় না। এরপর ভাস্কর যখন তার বাড়িতে আসে তখন সাম্বা এসে ভাস্করকে বলে আজকের পর থেকে আমাদের আর ব্যাংকের টাকা না নিলেও চলবে, এখন আমরা নিজেরাই এই টাকা দিয়ে বিজনেস চালাতে পারবো। তখন ভাস্কর বলে এই ধান্দা আর না করে এখানেই থামা যাক, কারণ ঈশ্বর আমাদের জীবনে রাস্তার মোড়ে থাকা ট্রাফিক সিগন্যালের মতোই সিগন্যাল দিয়ে থাকে। কারণ গত 48 ঘন্টায় আমাদের সাথে যা ঘটেছে সেটা হলো হলুদ সিগন্যাল, কিন্তু আজ সকালে ব্যাংকের মধ্যে যা হয়েছে এটা হলো রেড সিগন্যাল। কিন্তু সাম্বা ভাস্করের কোনো কথাই শুনে না, যে কারণে সে ভাস্করকে বলে তুই এই রেড সিগন্যালে থেমে গেলেও আমি এই খেলা চালিয়েই যাব। আর এই বলে সাম্বা পরের দিন তার চাকরি থেকে রিজাইন করে নতুন এক পার্টনারের সাথে বিজনেস শুরু করে। এদিকে ভাস্কর তার লাভের 6 লক্ষ টাকা তার ভাই বোনের পড়ালেখা আর সুমতির হোম ফুড ডেলিভারি দোকান দেওয়ার জন্য টাকাগুলোকে কিছু হাড়ির মধ্যে জমিয়ে রাখে। কিন্তু কথায় আছে না, উপরওয়ালার চাওয়া সবসময় আপনার চাওয়া থেকে এক ধাপ উপরেই থাকে। যাই হোক, তখন ভাস্করের ছোট ভাই এসে ভাস্করকে জানায় সে লন্ডনের কলেজে ইকোনমিকের একটা সিট পেয়েছে, এজন্য সে লন্ডনে গিয়ে লেখাপড়া করতে চায়, কিন্তু তার জন্য তাকে 5,98,000 টাকা দিতে হবে। ভাস্কর তখন তার বোন ও বউয়ের কথা না ভেবে তার ভাইকে লন্ডনে লেখাপড়া করার জন্য তার লাভের 6 লক্ষ টাকা দিয়ে তার ভাইকে লেখাপড়া করার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। আর এর পরের দিন যখন ভাস্কর আবারও অফিসে আসে তখন ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে হিমাংশুর পরিবর্তে ভাস্করকে জিএম পদে পদোন্নতি করে এবং তার বেতন 6,000 থেকে
19,000 করে দেয় এবং হিমাংশু যে মারুতি 800 মডেলের লাল গাড়িটি ব্যাংক থেকে কিনে নিয়েছিল সেই গাড়িটিও ফ্রি ভাস্করকে দিয়ে দেয়। আর ভাস্কর তখন তার স্বপ্নের গাড়িটা পেয়ে খুশি হয়ে গাড়িটি চালিয়ে তার বাড়িতে আসে। তখন মহল্লার লোকেরাও ভাস্করকে গাড়ি নিয়ে মহল্লায় আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাস্কর তখন তার গাড়ি নিয়ে বাড়িতে এসে সুমতিকে কোলে তুলে নিয়ে জানায় তার প্রমোশন হয়েছে এবং অফিসের পক্ষ থেকে তাকে এই গাড়িটি দেওয়া হয়েছে, যে কারণে সুমতি তখন অনেক খুশি হয়ে যায়। এরপর সিনেমা দৃশ্য প্রেজেন্টে আসলে তখন লক্ষণ রাও ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট পেপার দেখতেই তার চোখ যেন কপালে উঠে যায়, কারণ লক্ষণ রাও দেখে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট পেপারে 100 কোটি টাকা রয়েছে। এজন্য লক্ষণ তখন ভাস্করকে বলে একজন সাধারণ ব্যাংক কর্মকর্তার এজিএম পদে পদোন্নতি হওয়ার 6 মাসের মধ্যেই কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা থাকতে পারে। আর তখনই আবারও সিনেমা দৃশ্য পরিবর্তন করে আমাদেরকে দেখানো হয় ভাস্করকে একদিন ব্যাংকের চেয়ারম্যান ডেকে বলেছিল সে যেন ইন্ডিয়ার সবচাইতে বড় ধনী হার্ষা মেহরার দিকে একটু এক্সট্রা কেয়ার করে, কারণ এই হার্ষা মেহরা তাদের ব্যাংকের সবচাইতে বড় ক্লায়েন্ট। আর এরই মাঝে হার্ষা মেহরার একজন লোক যার নাম সুরাজ, সে তখন ভাস্করের কাছে একটা বিয়ার নিয়ে আসে সাইন করার জন্য। আর এই বিয়ারের অর্থ হলো ব্যাংক রিসিট পেপার। আসলে ব্যাপারটা হলো ব্যাংক যেমন সাধারণ জনগণ ও ব্যবসায়ীদেরকে ঋণ দেয়, ঠিক তেমন এক ব্যাংক অন্য ব্যাংকেও টাকা ধার দেয়, কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী সরকারি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ধার নেওয়ার সময় একটা নির্দিষ্ট সময় চুক্তিতে টাকা ধার দেওয়া হয়। আর এই কাজটাকে আরো সহজ করে তোলার জন্য একজন দালালের দ্বারা করা হয়। আর মুগ্ধ ব্যাংকের এই দালালটি হলো হার্ষা মেহরা, যে কিনা 1000 টাকার বিনিময়ে 1 টাকা পেয়ে থাকে। যাই হোক, ভাস্কর তখন বিয়ারে সাইন করে সুরাজকে বলে তারা যেন 2 সপ্তাহের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দেয়। তখন সুরাজ বলে মাঝে মাঝেই তাদের টাকাগুলো দিতে একটু দেরি হয়ে যায়। এ কথা শুনে ভাস্কর বলে মাঝে মাঝে হলে ভালো, কিন্তু সব সময় যেন দেরি না হয়। এরপর ভাস্কর বাড়িতে ফিরে সুমতির জন্য কিছু গহনা এনে পরিয়ে দেয়। তখন সুমতি আবারও ভাস্করের কাছে জানতে চায় সে এত টাকা কোথা থেকে পাচ্ছে। তখন ভাস্কর বলে তার প্রমোশন হয়েছে, যে কারণে সে তার স্বর্ণের গহনা কিনে দিয়েছে। আর এরপর আমাদেরকে 4 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সুরাজ কাটারি ব্যাংকের টাকার চেক এনে ভাস্করকে দিয়ে বলে কাটারি ব্যাংক তাদের টাকাগুলো দিতে একটু দেরি করে ফেলেছে, যে কারণে তাদেরও একটু দেরি হয়ে গেছে। আর এই বলে সুরাজ তখন ভাস্করের কাছে হার্ষা মেহরার গ্রহাই কোম্পানির জন্য 2টা অ্যাকাউন্টের স্টেটমেন্ট পেপার চায়। ভাস্কর তখন লতাকে 2টা অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেপার আনতে বলে, কিন্তু লতা তখন ভুল করে প্রত্যেক স্টেটমেন্ট পেপারের 2টা কপি বানিয়ে নিয়ে আসে। এজন্য সুরাজ তখন একটা নিয়ে বাকিগুলোকে রেখে সেখান থেকে চলে যায়। আর সুরাজ যখন চলে যায়, ভাস্কর তখন কৌতূহলবশত হার্ষা মেহরার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পেপার দেখতে থাকে। তখন সে দেখতে পায় এই ব্যাংকের স্টেটমেন্ট পেপারে অনেক ঝামেলা রয়েছে, কেননা 12 নভেম্বর 1990 সালে মুগ্ধা ব্যাংক থেকে হার্ষা মেহরার অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা হয়েছিল এবং সেই একই দিনে হার্ষার অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা গোহাই কোম্পানির অ্যাকাউন্টে জমা করেছিল এবং 6 সেপ্টেম্বর 1990 মুগ্ধা ব্যাংক থেকে হার্ষার অ্যাকাউন্টে 15 কোটি টাকা জমা হয়েছিল। আর তারই একদিন পর হার্ষার অ্যাকাউন্ট থেকে গোহাই কোম্পানির অ্যাকাউন্টে 15 কোটি টাকা জমা হয়েছিল, কিন্তু মুগ্ধা ব্যাংক থেকে হার্ষার অ্যাকাউন্টে জমা হওয়া সমস্ত টাকা যাওয়ার কথা ছিল কাটারি ব্যাংকে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট পেপারে কোথাও কাটারি ব্যাংকের নাম লেখা নেই, যে কারণে ভাস্কর তখন ভাবতে থাকে তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়। যে কারণে ভাস্কর তখন কাটারি ব্যাংকে এসে ব্যাংকের ম্যানেজারের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে। আর এই ম্যানেজারের নাম হলো হরিহর। তখন হরিহর এই বিষয়ে এড়িয়ে গিয়ে বলে মুগ্ধা ব্যাংক তো ঠিকই তাদের লাভের অংশ পাচ্ছে, তাহলে এই বিষয় নিয়ে তাদের কথা না বলাই ভালো। ভাস্কর তখন হরিহরের গলায় স্বর্ণের চেন এবং তার হাতে হীরার আংটি দেখে বুঝতে পারে এই হরিহর হার্ষা মেহরার কাছে বিক্রি হয়ে গেছে, যে কারণে ভাস্কর তখন ম্যানেজারের সাথে আর বাড়তি কথা না বলে ব্যাংক থেকে বের হয়ে আসতে লাগে। তখন হরিহর আবারও ভাস্করকে ডেকে বলে আপনি যদি এই বিষয়ে হার্ষা মেহরার সাথে কথা বলতেন তাহলে আপনার জন্যই উপকার হতো। ভাস্কর তখন হরিহরের কথা মতো হার্ষা মেহরার অফিসের বাইরে আসলে এক ব্যক্তির থেকে জানতে পারে হার্ষা মেহরা সবসময় লোকচক্ষুর আড়াল থেকে শেয়ার বাজারে জালিয়াতি করে আসছে। আসলে ব্যাপারটা হলো হার্ষা মেহরা তার পছন্দের বড় বড় কোম্পানির শেয়ার কম দামে তার লোকেদেরকে কিনে নেয় যতক্ষণ না পর্যন্ত শেয়ারের দাম না বাড়ে, আর যখন শেয়ারের দাম কাঙ্ক্ষিত মূল্যে পৌঁছে যায় তখন হার্ষা সমস্ত শেয়ারগুলোকে বিক্রি করে দেয়। আর এভাবেই
সে শত কোটি টাকা ইনকাম করে। তখন ভাস্কর বুঝতে পারে এই হারসা মেহরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকার নাম করেই সেই টাকাগুলোকে দিয়ে সে শেয়ার মার্কেটে বিজনেস করে, যা কিনা অনেক বড় বেআইনি কাজ। আর তাকেই সাপোর্ট করে আসছে কাটারি ব্যাংকের ম্যানেজার হরিহর। যাই হোক, এরপর ভাস্কর যখন তার বাড়িতে এসে লতাকে ফোন করে তাদের ব্যাংকের ম্যানেজারের নাম্বার চায়, তখন লতা ভাস্করকে বলে সুরাজ তার নাম্বার নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। তখন ভাস্কর বলে সে যেন সুরাজকে তার নাম্বারটা এক্ষুনি না দেয়। আর এরপর ভাস্কর যখন ফোনটিকে রেখে দেয়, তখনই সুমতি ভাস্করকে বলে আজকে তাদের ছেলে কার্তিক তাদের বন্ধুদের মধ্যে একজনকে অন্য বন্ধুর চকলেট চুরি করতে দেখে ফেলেছে। আর কার্তিক যেন প্রিন্সিপালকে এই কথাটি না বলে দেয়, এজন্য তার সেই বন্ধু তখন কার্তিককে অর্ধেক চকলেট দিয়ে কার্তিকের মুখ বন্ধ রেখেছে। এই কথা শুনে ভাস্কর তখন কার্তিকের কাছে জানতে চায় সে প্রিন্সিপালকে কেন এই বিষয়টি বলল না। উত্তরে কার্তিক বলে সে যদি প্রিন্সিপালকে এই কথাটি জানিয়ে দিত তাহলে এতে তার কি লাভ হতো, তাই সে এখন তার বন্ধুর কথা শুনে অর্ধেকটা চকলেট খেতে পারছে। আর ছেলের মুখ থেকে এই কথা শুনে ভাস্কর তখন ভাবে সে যদি তাদের ব্যাংকের চেয়ারম্যানকে এই কথাগুলো বলে দেয় তাহলে এতে তার কি লাভ হবে। এজন্য ভাস্কর আবারও লতাকে ফোন করে সুরাজকে তার ফোন নাম্বারটি দিতে বলে। এরপর সুরাজ ভাস্করকে ফোন করলে ভাস্কর তখন সুরাজকে বলে সে যেন তার সাথে প্রাইভেট ভাবে দেখা করে। আর এরপর তারা দুজনে একটা হোটেলে বসে কথা বলে। তখন সুরাজ ভাস্করকে কিনে নেওয়ার জন্য মোটা অঙ্কের কিছু টাকা দিতে লাগে, কিন্তু ভাস্কর এতে রাজি হয় না। তখন সুরাজ ভাস্করের কাছে জানতে চায় সে কি চায়। তখন ভাস্কর সুরাজকে বলে আপনারা যে বিয়ার সাইন করার জন্য আমার কাছে নিয়ে আসেন সেই বিয়ার থেকে 1% আমাকে ক্যাশ দিতে হবে, এবং আপনারা যে শেয়ারগুলো কেনা বেচা করেন সেই শেয়ারগুলো কেনা বেচা করার একদিন আগে আমাকে জানাতে হবে। এক কথা শুনে সুরাজ তখন আর বাড়তি কথা না বাড়িয়ে ভাস্করের কথায় রাজি হয়ে যায়। আর এরপর ভাস্কর বিয়ারে সাইন করতে থাকে। আর সুরাজ তখন ভাস্করের কথা মতো 1% শেয়ার অনুযায়ী ভাস্করকে 25 লক্ষ টাকা করে দিতে থাকে। ভাস্কর তখন এই কালো টাকাকে সাদা করার জন্য আনোয়ার নামের একটা লোকের সাথে দেখা করে। আর এই আনোয়ারের ছেলেটির সাথে অ্যান্টনি ভাস্করকে আগেই পরিচয় করে দিয়েছিল। যাই হোক, আনোয়ার তখন ভাস্করকে এই কালো টাকাগুলোকে সাদা করে দেওয়ার জন্য একটা আইডিয়া দেয়। ভাস্কর তখন আনোয়ারের কথা মতো একটা লটারি খেলার দোকানে গিয়ে সেই দোকানদারকে 25 লক্ষ টাকা থেকে 3% টাকা খাইয়ে লটারির লাকি নাম্বার নিয়ে নেয়, যেন সবাই মনে করে সে এই 25 লক্ষ টাকা লটারি থেকে পেয়েছে। আর আনোয়ারের প্ল্যান মতো এরকমই হয়। পরের দিন সকালে ভাস্কর পত্রিকা দেখে এমন একটা ভাব করে যেন সে লটারিতে 25 লক্ষ টাকা পেয়েছে। আর তার এই কথাও তখন পরিবারের সবাই বিশ্বাস করে নেয়। আর এরপর ভাস্কর যখন তার অফিসে যায় তখন তার অফিসের সমস্ত এমপ্লয়িরা তাকে আরো সম্মান করতে থাকে। মানে এখন ভাস্করের কাছে টাকা থাকার কারণে তার সম্মানটাও যেন 1000 গুণ বেড়ে গেছে। আর এরপর ভাস্কর সুরাজের দেওয়া ইনফর্ম অনুযায়ী শেয়ার কেনা বেচা করে আরো টাকার মালিক হয়ে যায়। আর এভাবেই সে ভাস্কর থেকে লাকি ভাস্কর হয়ে ওঠে। এরপর ভাস্কর তার শেয়ার বাজারের টাকাগুলোকে তারই ব্যাংকে যখন রাখতে আসে তখন লতা ভাস্করের কাছে জানতে চায় সে এত টাকা কোথা থেকে পেল। তখন ভাস্কর বলে সে শেয়ার বাজার থেকে টাকাগুলোকে ইনকাম করেছে, তাই এ কথা লতা যেন কাউকেই না জানায়। আর এরই মাঝে একদিন ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়ে যায়, যে কারণে পরিবারের সবাই কেনাকাটা করার জন্য একটা জুয়েলারির দোকানে আসে। কিন্তু সেই জুয়েলারি দোকানের মালিক তাদের গায়ের পোশাক ও কম দামি গাড়ি দেখে মিডিল ক্লাস ভেবে একটু ছোট নজরে দেখে গহনাগুলোকে দেখাতে লাগে, যে কারণে ভাস্কর তখন সেই দোকানদারকে কিছু না বলে দোকান থেকে বের হয়ে এসে একটা শপিং মলে ঢুকে এবং সেই দোকানের সবচাইতে দামি দামি জামা কাপড় গুলোকে কিনে তারা সেই দোকানে ড্রেস চেঞ্জ করে বের হয়ে আসে এবং 16 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে আবারও সেই জুয়েলারির দোকানে যায়। তখন সেই জুয়েলারির মালিক ও স্টাফেরা দামি গাড়ি দেখে যখন তাদেরকে গাড়ি থেকে নামানোর জন্য আসে তখন তারা সুমতিকে দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দোকানে গিয়ে স্বর্ণের গহনা সহ সমস্ত ডায়মন্ডের গহনাও কিনে নেয়, কারণ আগের বার যখন তারা এসেছিল তখন সুমতি একটা ডায়মন্ডের নেকলেস দেখাতে বলেছিল, যে কারণে দোকানের মালিক ভাস্করকে শুনিয়ে শুনিয়ে বলেছিল যাদের স্বর্ণ কেনার মতো সামর্থ্য নেই তারা কিনা এসেছে ডায়মন্ডের নেকলেস কিনতে। এজন্য ভাস্কর দোকান মালিকের এমন অহংকার ভাঙার জন্যই দোকানের সমস্ত গহনা কিনে নিয়ে সমস্ত র‍্যাক খালি করে দেয়। আর এরপর ভাস্কর তার বোনের বিয়েতে জমকালো আয়োজন করে বোনের বিয়ে দেয়। আর একের পর এক শেয়ার কেনায় ভাস্করের যেন টাকা পয়সা আরো ফুলে ফেপে উঠতে থাকে। আর টাকাগুলোকে আবারও কালো থেকে সাদা করার জন্য আনোয়ার তখন ভাস্করকে বলে সে যদি বারবার লটারি করার নাম করে টাকাগুলোকে সাদা বানায় তাহলে ইনকাম ট্যাক্সের পুলিশেরা তাকে জিজ্ঞাসাবাদ করবে, তাই এবার তাদেরকে ভিন্ন একটা উপায় বের করতে হবে। এজন্য ভাস্কর তখন বুদ্ধি করে সুমতি যে বলেছিল তার একটা হোম ফুড ডেলিভারি করার ইচ্ছা,
এজন্য ভাস্কর তখন সুমতিকে একটা আচারের দোকান বানিয়ে দিয়ে বলে এখন থেকে তার দোকানের সমস্ত হিসাব আনোয়ার রাখবে। আর এরপর থেকেই ভাস্কর সুমতির আচারগুলোকে বিদেশে সেল করার নাম করে আচারের কৌটার মধ্যে টাকাগুলোকে তাদের পরিচিত এক বিদেশির কাছে পাঠিয়ে দিত এবং পরে সেই টাকাগুলোকে বিদেশির কাছ থেকে আবারও তার অ্যাকাউন্টে ফিরিয়ে আনতো। আর এরই মাঝে একদিন বিনোদ ভাস্করের কাছে হারসা মেহেরার সমস্ত টাকার হিসাব চাইলে ভাস্কর তখন বিনোদকে মিথ্যা কথা বলে যে হারসা মেহেরার সমস্ত হিসাব ঠিকঠাকই আছে। আর এভাবেই সবাইকে মিথ্যা বলে বলে প্রয়োজনের তুলনায় বেশি টাকা ইনকাম করায় দিন দিন ভাস্করের অহংকারও যেন আরো বাড়তে থাকে। যে ভাস্কর আগে পকেটে টাকা না থাকার কারণে তার বাড়ির কলোনির সামনে পাওনাদারেরা তাকে অপমান করত, কিন্তু সেই ভাস্করই আজ তার 2টা গাড়ি তার বাড়ির সামনে রাস্তায় রেখে দিয়েছে। আর তার এই গাড়ি রাখার কারণে যখন রাস্তায় জ্যাম হয়ে যায় তখন ভাস্করকে এই গাড়িগুলোকে সরাতে বললে ভাস্কর তখন উল্টে টাকার গরম দেখিয়ে সবাইকে উদ্দেশ্য করে আনোয়ারকে বলে আনোয়ার যেন এই কলোনির 40টা দোকান ও 20টা বাড়ির মালিককে দোকানের জন্য 1500 ও প্রত্যেকটা বাড়ির জন্য 7,500 টাকা প্রতি মাসে দিয়ে দেয়, কিন্তু তারপরেও সে তার গাড়ি এখান থেকে সরাবে না। আর এভাবে দিন যেতে থাকে, ভাস্করের টাকাও বাড়তে থাকে আর তার সাথে তার অহংকারের মাত্রাও বাড়তে থাকে। আর সুমতি তখন লক্ষ্য করে ভাস্কর আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে, কারণ ভাস্কর অল্পতেই যে কোনো বিষয়ে রেগে যায়। আর এরপর রাতে সুমতি ভাস্করের উপর রেগে আলাদা রুমে শুতে যায়, কিন্তু তারপরেও ভাস্কর সুমতির রাগ ভাঙানোর চেষ্টা পর্যন্ত করে না। একবার ভাবুন, যখন ভাস্করের টাকা ছিল না তখন তাদের মধ্যে ভালোবাসা ছিল, আর এখন ভাস্করের টাকা আছে অথচ তাদের মধ্যে এখন কোনো ভালোবাসাই নেই। যাই হোক, এর পরের দিন কাটারি ব্যাংকের ম্যানেজার হরিহর ভাস্করের কাছে আসে তার ওয়াইফের জন্য অ্যাকাউন্ট খোলার জন্য, কারণ তাদের ব্যাংকের সমস্ত লকার বন্ধ হয়ে গেছে। ভাস্কর তখন হরিহরকে ফর্ম পূরণ করার জন্য কিছু পেপারস দেয়। হরিহর তখন ভাস্করের কাছে জানতে চায় তার হাতে কিসের পেপার। তখন ভাস্কর হরিহরকে বলে সে কাটারি ব্যাংকের বিআরএস সাইন করছে। এ কথা শুনে হরিহর তখন ভাস্করকে বলে তাহলে হারসা মেহেরার সাথে তোমার ব্যাংকের লেনদেন ভালোই চলছে। এ কথা শুনে ভাস্কর তখন হরিহরকে বলে শুরু থেকে ভালো লেনদেন করলেও হারসা এখন সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকা বাকি রেখেছে। এ কথা শুনে হরিহর তখন ভাস্করের কাছ থেকে বিয়ারের পেপার নিয়ে দেখে এটা তাদের কাটারি ব্যাংকের বিয়ার নয়, এমনকি এই বিয়ার পেপারে থাকা সিগনেচারটিও তার নয়। আসলে হারসা মেহেরা হরিহরকে টপ হিসেবে ব্যবহার করে তার সিগনেচার ও ব্যাংকের সিল কপি করে ভাস্করের থেকে কাটারি ব্যাংকের কথা বলে প্রায় 100 কোটি টাকা নিয়েছে। আর এই কথা যদি বাইরে একবার বের হয়ে যায় তাহলে পুলিশ শুধু হারসা মেহেরাকেই ধরবে না, বরং তাদের দুজনকেই ধরবে। আর হরিহরের কাছ থেকে ভাস্কর এই কথা শুনে তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। হরিহর তখন ভাস্করকে রিকোয়েস্ট করে বলে সে যেন এই কথাটি কাউকেই না জানায়, কারণ এই কথাটি জানাজানি হয়ে গেলে রিজার্ভ ব্যাংকের অনেক সমস্যা হয়ে যাবে। কারণ হারসা শুধু তাদের ব্যাংক থেকেই নয়, এরকম ভাবে ইন্ডিয়ার আরো বিভিন্ন ব্যাংক থেকেই টাকা সরিয়েছে। আর এই নকল বিয়ের পেপার দেখে হরিহর তখন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে উঠে যখন নিচে নেমে আসতে লাগে তখনই সে স্ট্রোক করে সিঁড়ি থেকে পড়ে যায়। আর ওই সময় সেখানে সুরাজ চলে আসলে ভাস্কর তখন সুরাজকে আড়ালে ডেকে নিয়ে বলে তোমাদের জালিয়াতির ব্যাপারে আমি সমস্ত কিছুই জেনে গেছি, তাই যে সমস্ত বিয়ারে সাইন করে টাকাগুলো নিয়েছো দ্রুত সেই টাকাগুলো ফিরিয়ে দিবে। এ কথা শুনে সুরাজ তখন ভাস্করকে বলে যদি টাকাগুলোকে ফিরিয়ে না দেই তাহলে তুমি কি করবে? ভাস্কর তখন সুরাজকে বলে আমাদের লোভের কারণে একজন মানুষ মারা গেছে। এ কথা শুনে সুরাজ তখন বলে একবার যদি এই কথাটি জানাজানি হয়ে যায় তাহলে আমরা সবাই ফেসে যাব, তার থেকে ভালোভাবে টেনশন বাদ দিয়ে তুমি সবকিছুই হারসা ভাইয়ের উপর ছেড়ে দাও, কারণ অন্যান্য বিজনেসের চাইতে শেয়ার মার্কেটের বিজনেসের সব চাইতে বেশি লাভ, তাই 2-1 মরলেও আমাদের কিছুই আসে যায় না। আর এই বলে সুরাজ তখন সেখান থেকে চলে যায়। আর এরপর রাতে ভাস্কর যখন বাড়িতে ফিরে তখন তার কাছে সাম্বার ওয়াইফ ফোন করে জানায় সাম্বাকে পুলিশ থানায় ধরে আটকে রেখেছে, কারণ সাম্বা অবৈধভাবে পোর্টে বিজনেস করছিল। যাই হোক, ভাস্কর তখন থানায় গিয়ে পুলিশকে বলে তারা যেন সাম্বাকে ছেড়ে দেয়, কিন্তু পুলিশ এতে রাজি হয় না, যে কারণে ভাস্কর তখন পুলিশকে কিছু টাকা ঘুষ দেয় আর পুলিশেরাও তখন সাম্বাকে ছেড়ে দেয়। আর রাতে যখন ভাস্কর সুমতির রাগ ভাঙানোর চেষ্টা করে তখন ভাস্করের বাবা এই প্রথমবারের মতো ভাস্করকে ডেকে তার ঘরে নিয়ে যায়। তখন কার্তিক ও সুমতি অবাক হয়ে যায় যে ভাস্করের বাবা এখনো কথা বলতে পারে। যাই হোক, ভাস্করের বাবা তখন ভাস্করকে সুমতির হোম ফুডের দোকানের রিসিপ্ট দেখিয়ে জানতে চায় সামান্য এই 5 টাকা আচারের জন্য 500 টাকা ডলার
আসে কিভাবে। আসলে ভাস্করের বাবা ভাস্করের হঠাৎ করে পাল্টে যাওয়া এবং তার এত টাকা পয়সা উপার্জন করতে দেখে বুঝতে পেরেছিল যে ভাস্কর অবৈধভাবে টাকা ইনকাম করছে। কিন্তু তখনও ভাস্কর তার বাবাকে মিথ্যা কথা বলতে লাগে। তখন তার বাবা বলে, একটা কথা মনে রাখবে, জুয়া খেলতে গিয়ে বড় খেলাটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো তোমাকে এই খেলায় কোথায় থামতে হবে। এরপর ভাস্কর যখন ঘর থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পায় সুমতি দাঁড়িয়ে তাদের সমস্ত কথাগুলোকে শুনে ফেলেছে। সুমতি তখন ভাস্করকে বলে, তাহলে তুমি আমাকে হোম ফুডের দোকান করে দিয়েছিলে সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য, তাই না? আর এই বলে সুমতি তখন ভাস্করের উপর অভিমান করে তার রুমে চলে যায়। আর এরপর ভাস্কর তার পরিবারে আবারও আনন্দ ফিরিয়ে আনার জন্য তার সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। আর সুরাজ তখন আবারও বিয়ার গুলোকে সাইন করে নেওয়ার জন্য আসলে ভাস্কর তখন এবার বিয়ার পেপারে সাইন না করে সুরাজকে ফিরিয়ে দেয়, যে কারণে সুরাজ তখন রেগে গিয়ে এই কথাটি ব্যাংকের জিএম বিনোদকে জানায়। তখন বিনোদ ভাস্করকে বিয়ারে সাইন করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপর ভাস্কর তার শালাকে কিছু টাকা দিয়ে সাম্বার সাথে বিজনেসের ডিল করিয়ে দেয়। এমনকি ভাস্কর আগের মতো তার অফিসের সমস্ত এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করতে থাকে এবং নারায়ণকে তার পছন্দের মারুতি 800 মডেলের গাড়িটি দিয়ে দেয়, কারণ সে এই নারায়ণের কারণেই এত বড় হতে পেরেছে। আর এরপর ভাস্কর পাটেলকে একটা নতুন স্কুটি কিনে দিয়ে পাটেলের কাছে ক্ষমা চায়, কিন্তু তারপরেও সুমতি ভাস্করের ওপর রেগেই থাকে, যে কারণে ভাস্কর সুমতিকে নিয়ে বাইরে এসে তাদের খাবার ভাগাভাগি করে খায়। সুমতি তখন আবারও তার পুরনো ভাস্করকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এরপর ভাস্কর যখন পরের দিন অফিসে আসে তখন বিনোদ সুরাজকে সামনে রেখে ভাস্করকে বলে সে যেন সুরাজের বিয়ার পেপারে সাইন করে দেয়, কিন্তু এতে ভাস্কর বিনোদের মুখের সামনেই না করে দিয়ে বলে, হার্ষা আগে তাদের দেনা পাওনা শোধ করে দিক, তারপরে আমি বিয়ার পেপারে সাইন করব। বিনোদ তখন ভাস্করকে এই কথাটি ব্যাংকের ম্যানেজারকে বলে দেওয়ার ভয় দেখায়। তখন ভাস্কর বিনোদকে বলে, আমাকে ভয় না দেখিয়ে বরং পারলে আপনি নিজেই সাইন করে দিন। আর এই বলেই ভাস্কর তখন তার পকেট থেকে রিজাইন পেপার বের করে চাকরি থেকে রিজাইন করে। আর এরপর আমাদেরকে 29শে মার্চ 1992 সালের সকালে দৃশ্য দেখানো হয়, মানে চাকরি থেকে রিজাইন করার পরের দিন সকালে দেখানো হয়। আর এই দৃশ্যটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। যাই হোক, লক্ষণ তখন ভাস্করকে ব্যাংকের চেয়ারম্যানের কাছে রেখে সেখান থেকে চলে যায়। তখন ভাস্কর ব্যাংকের চেয়ারম্যানের কথাই জানতে পারে এই ব্যাংকের চেয়ারম্যান ও এজিএম বিনোদ এবং সিবিআই লক্ষণ হার্ষা মেহরার সাথে জড়িত, কারণ তারা সবাই হার্ষা মেহরার সাথে হাত মিলিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে শেয়ার বাজারে বিজনেস করছে। এমনকি তারা ইচ্ছা করে ভাস্করকে পদোন্নতি করে বলির পাঠা বানিয়েছে, যেন তারা কখনো এই জালিয়াতিতে ফেসে গেলে পুলিশ এসে ভাস্করকেই ধরে। এজন্য ম্যানেজার তখন ভাস্করকে ভয় দেখিয়ে বলে, এখনো সময় থাকতেই তোমার ও আমাদের ভালোর জন্যই বলছি, চেক পেপারে সাইন করে তোমার জালিয়াতির সমস্ত টাকা ব্যাংকে দিয়ে দাও। ভাস্কর তখন কিছু একটা ভেবে তার 100 কোটি টাকা চেক পেপারে সাইন করে দিয়ে বলে, হার্ষা মেহরাকে ধন্যবাদ জানাবেন। আর এর পরের দিন সুরাজ যখন ভাস্করের সাইন করার রসিদগুলো এনে টাকাগুলোকে উঠাতে যায় তখন লতা চেকগুলো এনে বিনোদকে দেখায়। বিনোদ তখন লতাকে টাকাগুলো দিয়ে দিতে বললে লতা তখন বলে, ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা দূরের কথা 1 টাকাও নেই, কারণ ভাস্কর 10 দিন আগেই তার ব্যাংক থেকে সমস্ত টাকা ডিপোজিট করে নিয়ে গিয়েছিল, আর এই চেকগুলো একদিন আগে ইস্যু করা। বিনোদ তখন ভাস্করের অ্যাকাউন্ট চেক করে দেখে ভাস্করের অ্যাকাউন্টে এখনো 100 কোটি টাকাই দেখাচ্ছে। এজন্য এই বিষয়টা তখন লতার কাছে জানতে চাইলে লতা তখন বিনোদকে বলে, তারা প্রতি মাসের ডেটা মাস শেষেই আপলোড করে, আর আজ যেহেতু মাসের শেষ এর জন্য তারা আজকে সমস্ত ডেটা আপলোড করবে। আর এই খবরটি চেয়ারম্যান পাওয়া মাত্রই অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ভাস্কর তার পুরো পরিবারকে নিয়ে আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠছে। আসলে ব্যাপারটা হলো ভাস্কর আগে থেকে বুঝতে পেরেছিল সে এই সমস্ত টাকা নিয়ে শহর থেকে পালাতে পারবে না, যে কারণে ভাস্কর তার বাবার সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিল। তখন তার বাবা তাকে বলেছিল শুধু শহর নয় বরং তাদেরকে এই দেশ ছেড়েই চলে যেতে হবে। আর ভাস্কর তখন তার বাবার কথা মতো দেশ ছাড়ার জন্য অ্যান্টনির কাছে ফোন করে $25 মিলিয়ন দিয়ে আমেরিকার একটি হোটেল কিনে নেয় এবং তার বাবার পরিচিত বড় বড় কর্মকর্তাদেরকে ধরে আমেরিকার নাগরিকত্ব ভিসা নিয়ে নেয়। আর এরপর তারা সবাই মিলে ইন্ডিয়া ছেড়ে আমেরিকাতে চলে আসে। এদিকে সিবিআই লক্ষণ তার টিমের সমস্ত পুলিশদেরকে নিয়ে ভাস্করকে ধরার জন্য তার বাড়িতে গেলে দেখতে পায় ভাস্করের বাড়িতে কেউই নেই। এদিকে রিজার্ভ ব্যাংকের লোকেরাও মুগ্ধা ব্যাংকে আসে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার জন্য। আর যখন তারা দেখতে পায় ব্যাংকে 100 কোটি টাকা গায়েব হয়ে গেছে এজন্য তারা পুলিশকে কমপ্লেন করে। তখন পুলিশেরাও সেখানে এসে মুগ্ধা ব্যাংকের চেয়ারম্যান ও এজিএম বিনোদ সহ
সিবিআই লক্ষণ রাওকে এই 100 কোটি টাকা জালিয়াতি করার অপরাধে তাদেরকে ধরে নিয়ে যায়। এমনকি এই স্ক্যামে হার্ষা মেহরার নাম পর্যন্ত উঠে আসে। আসলে ভাস্কর বুঝতে পেরেছিল এই 100 কোটি টাকা জালিয়াতির বিষয়টি আসলে সেও ফেসে যাবে, যে কারণে সে এমন ভাবে টাকাগুলোকে সরিয়েছে যেন কোনো প্রমাণই তার বিরুদ্ধে না যায়। এজন্য সে নিজেই উল্টা রিজার্ভ ব্যাংকের কাছে গিয়ে সমস্ত তথ্য দিয়ে বলেছিল এবং হার্ষা মেহরা সহ ব্যাংক জালিয়াতের সকলেরই পর্দা ফাঁস করে দিয়েছিল। আসলে ভাস্কর যেদিন হার্ষা মেহরার স্টেটমেন্ট পেপার প্রথম দিন দেখেছিল সেদিনই সে বুঝতে পেরেছিল যে মুগ্ধা ব্যাংকের চেয়ারম্যান ও এজিএম বিনোদ ব্যাংকের সাথে মিলে বড় ধরনের ব্যাংক জালিয়াতি করছে। আর এজন্যই মূলত ভাস্কর চুপচাপ থেকে ইচ্ছা করেই সুরাজের সাথে হাত মিলিয়েছিল। এমনকি হার্ষা মেহরার সাথে কখনো সামনাসামনি ডিল না করে সুরাজের মাধ্যমে ডিল করেছিল। আর ভাস্কর যখন নকল বিয়ারে সাইন করতে চাইছিল না, এজন্য তাকে যখন জোর করে জিএম বিনোদ চাপ দিচ্ছিল, তখন ভাস্কর আরো বুঝতে পেরেছিল যে তাকে তাদের অসৎ কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে। এজন্য পদত্যাগ করার সময় ভাস্কর এমন একটা সিন ক্রিয়েট করেছিল যেন সবাই ভাবে এজিএম বিনোদ তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। অর্থাৎ শুরু থেকেই ভাস্কর তার প্ল্যান মতোই সবকিছু করেছে। আসলে ভাস্কর তার লাইফে সফল হয়েছে একজন মানুষের মৃত্যু ও তার বাবার কথা মেনে চলার কারণে। কারণ তার বাবা তাকে বলেছিল কে কতটা বড় খেলোয়াড় সেটা বড় বিষয় না, কোথায় গিয়ে তাকে খেলাটা থামাতে হবে সেটাই বড়। জেতার পর হেরে গেলে শুধু হারের কথাটাই মনে থাকে, আর হারের পর যে জিতে যায় সেটা ইতিহাস হয়ে থেকে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।